যারা সঙ্গে বই রাখে না তাদের কিন্তু বিশ্বাস করা যাবে না। কথাটি অবশ্য আমার নয়, বলেছেন বিখ্যাত মার্কিন লেখক এবং সুরকার লিমনি স্নিকেট। আবার ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, মানুষ যেমনই হোক তার উপরে বিশ্বাস রাখতে হবে। ব্যাপারটা একটু দান দিক হয়ে গেল না? তবে একটা জিনিস কিন্তু আমি বলতেই চাই যে যিনি বই পড়েন না তার মধ্যে মনুষ্যত্বের স্ফুরণ কিছুটা কম হতেই পারে। অর্থাৎ বই যে শুধু আপনার উপরে অন্যের বিশ্বাস তৈরি করে তা কিন্তু নয়। যারা বই পড়ে, নিয়মিত বই পড়ে, তারা কিন্তু আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং এমন কিছু বিষয় রপ্ত করে যা কিনা তাকে প্রকৃতই একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আর আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। আমি কবি হতে চাইনি, গল্পকার হতে চাইনি, ঔপন্যাসিক হতে চাইনি, এমনকি প্রবন্ধকারও হতে চাইনি, এরকম করেই বলেছেন আমাদের প্রিয় শাহাদুজ্জামান তার কোনো এক সাক্ষাৎকারে। তাহলে প্রশ্ন, তিনি আসলে কি হতে চেয়েছিলেন? তার লেখালেখি পড়লে আমরা অন্তত এটুকু বুঝতে পারি যে তিনি লেখার মধ্যে বিস্তৃত জীবনের খোঁজ দিয়েছেন। আজকে আমাদের আলাপচারিতা তার সঙ্গেই। স্যার, আমি জানতে চাই আপনার প্রথম বই, কয়েকটি বিউভল গল্প, এবং আমি কয়েকটি গল্প পড়েছি। আমার মনে হয়েছে যে সেটি বাংলা সাহিত্যে একটা নতুন সংযোজন। স্যার, বই নিয়ে, প্রথম বই নিয়ে শুনতে চাই। বই করার খুব একটা যে পরিকল্পনা ছিল তা না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর মাঝখানে ওই মাওলা ব্রাদার্সের একটা বিজ্ঞাপন তারা দেয় যে যারা বই বেরোয়নি তাদের মানে একটা পাণ্ডুলিপি প্রতিযোগিতা হবে, পাণ্ডুলিপিতে যিনি শ্রেষ্ঠ হবেন তার বইটা প্রকাশ করা হবে। তো সেটাও কিছুটা আমার কিছু বন্ধুবান্ধবের আগ্রহে, আমার স্ত্রীও খুব আমার লেখার অনুরাগী পাঠক, তারও অনুপ্রেরণায় আমি পাণ্ডুলিপি তৈরি করে জমা দিই। তারপরে একরকম ভুলেই গিয়েছিলাম। তারপরে শুনলাম যে আমাকে আমন্ত্রণ জানানো হলো, আমার পাণ্ডুলিপিটা মানে শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হয় এবং তারপরে প্রকাশ হলো। এটা 96 সালে। এরপর থেকে এক ধরনের, আমি তো এমনিই লিখতাম, বই প্রকাশে আর কোনো সমস্যা হয়নি। আমি প্রতি বছরই বই প্রকাশ করে যাচ্ছি। পরবর্তী বই সম্পর্কে, মানে সেই বই প্রকাশের ক্ষেত্রে আপনি কোন বিষয়কে উপজীব্য করেছিলেন? আমার যেহেতু আমি বলছিলাম যে আমার নানা ধরনের বই, নানা ধরনের বিষয়ে আগ্রহ আছে, ফিকশন নন ফিকশন একই রকম আগ্রহ আছে। তো এরপরে আসলে আমি যেটা আমার লেখালেখির প্রস্তুতি হিসাবে, আমি লিটল ম্যাগাজিন লিখতাম এবং সম্পাদনা করতাম। তো সেখানে আমার নিজের প্রস্তুতির হিসাবে আমি যাদের লেখা পছন্দ করতাম, শিল্পী, লেখক, তাদের একটা ইন্টারভিউ করার প্ল্যান করি বিভিন্ন জনের। তো আমাদের সেই সময়ের খুব এক ধরনের গদ বাঁধা ইন্টারভিউ না করে আমি অনেক ইনডেপথ ইন্টারভিউ, যেটাকে বলে ইন্টার এক্সচেঞ্জ অফ ভিউজ, আখতারুজ্জামান ইলিয়াসের ইন্টারভিউ করলাম, সৈয়দ হাসান আজিজুল হকের ইন্টারভিউ করলাম। তো এক ধরনের তাদের সৃজনশীল যাত্রাটা আমি ধরার চেষ্টা করেছি। এর বাইরে আমি আমার বিশ্ব সাহিত্যে আমার পছন্দের যারা লেখক, শিল্পী, তাদের ইন্টারভিউ আমি অনুবাদ করেছি। সে সময় খুব একটা পাওয়া যেত না সেগুলো। তো এইগুলো ইন্টারভিউগুলোর একটা বই বেরোয় আমার, কথা পরম্পরা নামে, এটা পাঠক সমাবেশ করেছিল। সেটাও মানে ব্যতিক্রম ধরনের বই আর কি। তারপরে তো গল্প লিখেছি, ফিকশন নন ফিকশন টানা। এবং আমি দেখেছি ইতিহাস বিষয়ে আপনার অভিজ্ঞতা এবং আপনার আগ্রহ, ঈর্ষা জাগানিয়া। আমি যদি ক্রাচের কর্নেল নিয়ে একটু স্যার জানতে চাই। ক্রাচের কর্নেল তো হ্যাঁ, বহুভাবে পঠিত, নানাভাবে আলোচিত, সমালোচিত একটা বই। ক্রাচের কর্নেলের মূল নায়ক যদি বলতে হয়, নায়ক হচ্ছে সেই সময়টা 69 থেকে 75, 76। এই সময়টা বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসের একটা খুব জটিল সময়, খুবই নাটকীয় সময়। তো সেই সময়টার সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ভাষ্য আছে। তো আমি একটা চেষ্টা করেছি যে যতটা সম্ভব একটা নিরপেক্ষ ভাষ্য তৈরি করা বা বোঝার চেষ্টা করা। আমরা বলতে পারি সময়নিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ। হ্যাঁ, সেই ব্যাপারে আমি মানে সর্বোচ্চ সতর্ক থেকেছি। একজন কমলা লেবু, আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ,
এবং আমার এই বইটি পড়ে মনে হয়েছে যে আপনি শুধু তাকে পড়েননি, ধারণ করেছেন এবং নিজের মধ্যে কথোপকথনও হয়েছে। স্যার, এই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, একজন কমলা লেবু নিয়েও বিভিন্ন সময় আমি লিখেওছি। এটা যেটা আপনি বললেন যে জীবনানন্দ দাশের জীবনকে ভিত্তি করে, এটাও মানে আমার অন্য লেখার ব্যাপারেও একই রকম কথা আছে। এটা কি উপন্যাস না কেউ ডকু ফিকশন বলে, হ্যাঁ ডকু ফিকশন না ইতিহাস না গবেষণা ইত্যাদি নানা রকম কথা আছে। জীবনানন্দ আমার জীবনে বা আমার মানুষ গঠনে একটা বড় ভূমিকা আছে। আমি এটা অন্য জায়গায় বলেছি যে এক সময় আমি যখন নিজে লেখা শুরু করি, নানাভাবে জীবনানন্দের একটা প্রভাব আমার লেখার ভিতরে এসেছে, ভাবনা, শব্দ চয়নে ইত্যাদি। তো আমার মনে হয়েছে যে এই জীবনানন্দ বলয় থেকে আমাকে বেরোতে হবে। হ্যাঁ, বড় ব্যাপার উনি, তো এই দত্তটাকে নামাতে হবে। তো দত্ত নামানোর একটা প্রধান উপায় আমি বের করলাম যে তাকে নিয়ে আমি লিখব, তার ভেতরে ঢুকে যাব। তো এমনি তো আলাদাভাবে পড়েছি, কিন্তু এই উপন্যাসটা লিখতে গিয়ে আমি তার ভেতরে একেবারে ডুবে যাওয়া বলা যেতে পারে। তো এটা ঠিক ওনার জীবনই না, এটা তার ঠিক সাহিত্য বিচারও না, এটা হচ্ছে আমার জীবনানন্দকে বোঝাপড়ার একটা প্রক্রিয়া। আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনি প্রতিটি বইয়ের যখন নামকরণ করেছেন, যদিও উইলিয়াম শেক্সপিয়ার বলেছে হোয়াটস ইন এ নেম, কিন্তু আমি বিশ্বাস করি নামে এসে যায়। যেমন মামলার সাক্ষী ময়না পাখি। তো এখানে এই নামকরণগুলো নিয়ে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। মানে এই যে যেমন একজন কমলা লেবু, এখন কমলা লেবুর আগে একজন পদটা বসে না। হ্যাঁ, কেউ একজন বলছেন যে তিনি মনে করছেন যে এটা 1 ডজন কমলা লেবু কিনা। হ্যাঁ, তো এটা গ্রামেটিক্যালি হয়তো কারেক্ট না, কিন্তু এই যে একটা জ্যাক্সটাপোজের ভিতর দিয়ে আমি কমলা লেবু তো জীবনানন্দের একটা কবিতা, উনি কমলা লেবু হতে চেয়েছিলেন মৃত্যুর পরে, সুতরাং আমি এটাকে ইংরেজিতে পার্সোনিফিকেশন বলা যেতে পারে। তো আমি কমলা লেবুকেই মানুষে পরিণত করলাম। এই যে দুটো মানে পাশাপাশি আনইউজুয়াল শব্দকে পাশাপাশি রাখার ভেতর দিয়ে একটা ভাবনার উদ্রেক হলো। মামলার সাক্ষী ময়না পাখি হচ্ছে একটা পুঁথির নাম। এটা আমি মনে করি আমাদের লোক সাহিত্য, লোক জীবনের ব্যাপারে আমার সবসময় খুব কৌতূহল আছে। আমি নিজে সমৃদ্ধ হয়েছি লোক সাহিত্য দিয়ে, তো আমি সেখানকার রেফারেন্স বিভিন্ন সময় ব্যবহার করি। তো আমার এই গল্পটার ভিতরে পুঁথির অনেক ব্যবহার আছে। স্যার, তাহলে কি আমরা বলবো যে আপনার এই লেখালেখির ক্ষেত্রে ইতিহাস নিষ্ঠা এবং নৃতাত্ত্বিক যে গবেষণা, এটা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে? আমি সারা পৃথিবী ঘুরেছি আমার কাজের সূত্রে, সমস্ত কন্টিনেন্টে যাওয়া হয়েছে, অজস্র দেশে ঘুরেছি, থাকি আমি এখন বিলাতে। কিন্তু আমি মনে করি আমার মানে খুঁটিটা হচ্ছে বাংলাদেশে। আমি বেড়ে উঠেছি বাংলাদেশে, আমার সমস্ত পুষ্টিটা পেয়েছি আমি বাংলাদেশ থেকে। সুতরাং এই মাটিটা আমার ভীষণভাবে বোঝা দরকার, জানা দরকার। আমি মানে বৃক্ষের মতো মনে করি আমার শেকড়টা এখানে, কিন্তু আমার ডালপালা, ফল ফুল এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। সুতরাং এই মাটিকে আমি ভীষণভাবে বুঝতে চাই। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। স্যার, শেষ বেলায় আমাদের একটি রেওয়াজ বলতে পারেন, একটা বই দিয়ে আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিকে সম্মাননা জানাই, স্ট্রাইকিং দ্য শ্যাডোজ। স্যার, আপনাকে বলেছিলাম এটা আমার লেখা একটা কিশোর উপন্যাস। সম্মান জানিয়ে এই বইটি, এবং স্যার এটা আমাদের রেওয়াজের মতো। স্যার, আপনার প্রতি অনিশেষ শ্রদ্ধা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রিয় গল্পকার থাকে, এখানে আপনারাও যুক্ত হন, এটা আমরা চাই। আমাদের বিগত একটি পর্বে বলেছিলাম বই কিন্তু এখন আর শুধু পড়বার বিষয় নয়, মলাটবদ্ধ নির্জীব একটি বিষয় যা শুধুমাত্র পাতার পর পাতা উল্টে যেতে হয় তাও নয়, কিন্তু বই এখন শুনবারও বিষয়। আমাদের বাংলাদেশে এমনই একটি উদ্যোগ কাহিনিক। চলুন জেনে আসি কাহিনিক টিম কি করছে আমাদের বই শোনাবার জন্য। হেসে বলল ঝুকরাই। উনি বলছিলেন ছেলেটা লড়াইয়ের মুরগির মতো ডান পিটে। সমর্থনের চুমকুড়ি কেটে ঝুকরাই বলল, আসল ব্যাপারটা হচ্ছে লড়নেওয়ালা হলে কোনো ক্ষতি নেই, যদি জানা থাকে কার সঙ্গে লড়তে হবে আর কেন লড়াই করতে হবে। পাভেল ঠিক বুঝতে পারল না। আমরা বাংলা সাহিত্যকে, বাংলার ঐতিহ্যকে আমরা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটা আধুনিক বা আধুনিকতম প্ল্যাটফর্মকে আমরা কাজে লাগাচ্ছি। এখানে আপনারাও যুক্ত হন, এটা আমরা চাই। মহাকবি রবীন্দ্রনাথ, তাঁর মহাকাব্য, দুনিয়া জুড়ে যাঁর কবি খ্যাতি, যাকে আমরা কবিগুরু ও বিশ্বকবি বলে অভিহিত করি,
সেই রবীন্দ্রনাথকে আমরা মহাকবিও বলতে পারি না কি? প্রত্যেকটা মানুষের জীবনের প্রিয় গল্পকার থাকে, হয় তার মা, নয় তার বোন, নয় তার ভাই, যে ছোটোবেলা থেকে খুব ভালো গল্প বলে, বা তার কোনো বন্ধু খুব সুন্দর করে গল্প বলে। এই যে সুন্দর করে গল্প বলাটার যে বিষয়টা, এই দর্শনটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। প্রিন্টেড ভার্সন পড়তে গিয়ে দেখা যায় যে অর্ধেক পড়ে ফেললাম, বাকি অর্ধেকটা আমাকে বেরোয় যেতে হচ্ছে, পড়ার সময়টা পাচ্ছি না। সেই সাপোর্টটা আপনি কিন্তু বা আমরা সবাই এই অ্যাপের মাধ্যমে পাচ্ছি। সাহিত্যিক যে বইটার মধ্যে যে রূপ, রস, গন্ধ তুলে ধরেছেন, আমাদের কণ্ঠশিল্পীরা তাদের কণ্ঠের মাধ্যমে সাহিত্যিকের সেই রূপ, রস, গন্ধটাই তুলে ধরবেন। কাহিনী থেকে কাহিনিক, এই কাহিনিকের সঙ্গে কিন্তু আমাদের লেখক এবং প্রকাশকরা সরাসরি যুক্ত। লেখকরাও সরাসরি আমাদের সঙ্গে আসছেন, কিন্তু আমরা প্রকাশকদের মাধ্যমে সবাইকে যুক্ত করতে চাই। এতে করে আমাদের একটা সাংগঠনিক সুবিধা হয় এবং প্রকাশনা শিল্পের যে বিকাশ, যে সম্ভাবনাটা নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত আছেন এখন, সেখানে একটা নতুন মাত্রা তৈরি হবে আমরা মনে করি ব্যবসায়িক ক্ষেত্রে। বিশ্বাস করি যে শ্রোতা, আমরা পারবো যে শ্রোতার কাছে তার প্রিয় বইগুলো আমরা অ্যাপের মাধ্যমে তুলে ধরবার জন্য বা তার কাছে পৌঁছে দেবার জন্যে। কাহিনিকের প্রায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই কাজটা করে যাচ্ছি। আমাদের পাশে থাকবেন আপনারা, প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। এই কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রেও আমরা তখন প্রকাশকদের সাথে যুক্ত হয়েছি, লেখকদের সাথে যুক্ত হয়েছি, এবং কিভাবে আমরা খুব ভালো কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট সারা বিশ্বের বাঙালিদের মাধ্যমে দিতে পারি, সেইভাবে আমরা কন্টেন্ট নির্বাচন করেছি। আমি বেশ কিছুদিন হলো বই পড়ছি, এখানে আসছি, এখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে আমি বলবো যে পড়তে পড়তে আমি নিজেও কিন্তু শিখছি। এই বইটা যখন অডিও রূপে রূপান্তর হচ্ছে, তখন সাথে সাথে সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। সো পুরো বাংলা, দুই বাংলার সমস্ত বাংলা সাহিত্যকে একটা বিশাল সম্ভার করে বিশ্বের কোনায় কোনায় এটাকে পৌঁছে দেওয়ার একটি গুরু দায়িত্ব নিয়ে আমরা কাহিনিক অডিও বুকের যাত্রা শুরু করি। আমাদের যে বিজনেস মডেল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। যখন একটা বই আজ শুধু আমেরিকায় বিক্রি হয়, সেই প্রকাশক সঙ্গে সঙ্গে তার ইমেলের মাধ্যমে জেনে যাচ্ছেন যে তার এই বইটা বিক্রি হয়েছে এত টাকায় এবং এখানে তার অংশ এতটুকু। লেখকও সেটা জানতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যে টোটাল ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, এটা ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। বাংলা ভাষার বইকে আবার অন্য ভাষায় রূপান্তর করে, ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ, এইসব ভাষাতেও বাংলা ভাষার বইকে কীভাবে রূপান্তর করে অ্যাপের মাধ্যমে ছাড়া যায়, এবং আমাদের এই অ্যাপটাকে সেই জায়গাতেও কিন্তু আমরা করার জন্য কিন্তু আমরা প্রস্তুত। ইউস্তান গোডারের সেই বিখ্যাত সফির জগৎ, তারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন কি আছে সে বইয়ে। পুরো দর্শনের ইতিহাসটি এখানে তুলে ধরা হয়েছে। তুমি কে, পৃথিবী কোথা থেকে এলো, এমন দুটি প্রশ্নই বদলে দিয়েছিল একটি কিশোরীর চেনা জগৎ, অজানা পরিবেশ। এতক্ষণে যারা জানেন সফির জগতের কথা, তারা তো বুঝেই ফেলেছেন, আর যারা বইটি পড়েননি, ইউস্তান গোডারের সেই বিখ্যাত সফির জগৎ, তারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন কি আছে সে বইয়ে। চলুন এবারে শুনে আসি সফির জগৎ সম্পর্কে একটি পাঠক রিভিউ। 14
বছরের কিশোরী, তার সঙ্গে আলবার্টো নক্স নামে একজন দর্শনের শিক্ষকের কথোপকথনের মধ্য দিয়ে একটি গল্প, একটা থ্রিলার গল্পের মধ্য দিয়ে পুরো দর্শনের ইতিহাসটি এখানে তুলে ধরা হয়েছে। আমার দর্শনের শিক্ষক ইউনিভার্সিটিতে থাকতে বলেছিলেন যে 35 বছর বয়সের আগে দর্শন আসলে কারোর পড়া উচিত না। তো দর্শন এমনই একটি জটিল নিরস একটি বিষয় মনে করা হয় এবং ভীষণভাবে একাডেমিক। প্লেটো, অ্যারিস্টটল, তারপরে তাদেরকে ছাড়িয়ে খ্রিস্ট ধর্মের প্রচারের সময় দর্শন কীরকম হয়ে উঠছে, মানুষের চিন্তা জগৎ কিভাবে বদলাচ্ছে, কিভাবে সভ্যতার বিবর্তন হচ্ছে, এরপরে কিভাবে ফ্রয়েড আসছেন, মার্কস কিভাবে তার চিন্তাকে প্রতিষ্ঠিত করছেন দর্শনের জগতে। এই পুরো সময়টা একটা কিশোরীর দৃষ্টিতে যখন তুলে ধরা হয় তখন আসলে ওই যে আমার শিক্ষক বলেছিলেন যে 35 বছরের বেশি না হলে কারোর দর্শন চর্চা করা উচিত না, সেটি আসলে ইনভ্যালিড হয়ে যায়। তবে এখানে বলে রাখা ভালো, দর্শন বলতে তো আসলে শুধু পাশ্চাত্য দর্শন বোঝায় না, দর্শন বলতে বোঝায় প্রাচ্য ভারতীয় দর্শন, চৈনিক দর্শন, যেগুলিও আসলে খুব সমৃদ্ধ। এখানে ওই সাইডে যাওয়া হয়নি, যদিও ছুঁয়ে যাওয়া হয়েছে। এখানে শুধুমাত্র পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফির বিবর্তন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমস আর্থার কোনান ডয়েলের এক অমর সৃষ্টি। আমরা এবারে তার একটা ভিন্ন ধারার তথ্য জানব। আইরিন অ্যাডলার। আপনারা কি জানেন যে শার্লক হোমসের সঙ্গে তার একটা প্রেম হয়েছিল, যদিও ওয়াটসন সেটা কখনো স্বীকার করতে চাননি। আইরিন অ্যাডলার আরেকটি মজার বক্তব্য কি জানেন, তিনি কিন্তু ছোটখাটো একটা ক্রিমিনালও ছিলেন এবং আমরা তাকে প্রথম দেখতে পাই সাসপেন্স অফ বোহেমিয়া গল্পে। এখন আমাদের এখানে একটু জানার ইচ্ছে হয় না যে আসলে তাদের মধ্যে প্রেমটা ঠিক কতটা জমজমাট ছিল? শার্লক হোমস কখনো মুখে স্বীকার না করলেও আমরা কিন্তু সেটি শার্লক হোমস পড়তে পড়তেই টের পাই। আমাদের এবারের প্রশ্ন, শার্লক হোমসের প্রেমিকার নাম কি ছিল? অপশন এ জেরিন, অপশন বি শিরিন এবং অপশন সি আইরিন। সঠিক উত্তর পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি সহ আমাদের ইমেইলের মাধ্যমে। আমাদের এবারের পর্ব এখানেই শেষ করছি। তবে আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদেরকে। দেখা হবে আগামী পর্বে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।